দার্জিলিং নামটা শুনলেই আমাদের মতন বাঙালির মনটা ছুটে চলে যায় স্বপ্ন সুন্দরী এক পাহাড়ের দেশে। হ্যাঁ, কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরেই পাহাড়ের রানী দার্জিলিং তার অপরূপ সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। যেখানে কোনো সময় মেঘেরা কানে কানে কথা বলে, আবার কোনো সময় নীল আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গে লুকোচুরি খেলে। কলকাতার গরম থেকে মুক্তি পেতে কয়েকদিনের জন্য পৌঁছেছিলাম দার্জিলিং সহ আশপাশের কয়েকটা জায়গা ঘুরব বলে। আজকে তোমাদের বলবো এই নর্থ বেঙ্গল যাওয়ার প্রথম দিনের খুব সুন্দর একটা জার্নির গল্প। তবে শুরু করা যাক কলকাতা স্টেশন থেকে। আমি চন্দন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয়। এখন আমি আছি কলকাতা স্টেশনে। এখন কলকাতাতে এপ্রিল মাসের ফার্স্ট উইকেই যা গরম পড়ে গেছে, এই সকালবেলাতে, এখন বাজে সকাল 8:30, এই সকালবেলাতেই টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 28 ডিগ্রি প্লাস। তাই জন্য এখন কলকাতা ছেড়ে একটু বেরোচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। এবারে একটু আমরা অন্যভাবে ঘুরবো। সবসময় তো গাড়ি নিয়ে ঘুরি, তাই এবারে ইচ্ছা আছে একটু বাইক নিয়ে ঘুরবো। যেখানে খুশি সেখানে দাঁড়াবো, যেখানে খুশি সেখানে আনন্দ করব, মজা করব। প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির যে জায়গাটা খুব ভালো লাগবে ওখানেই নিজের মতন করে দাঁড়িয়ে পড়বো। আচ্ছা, আর একটা কথা কিন্তু আপনাদের সামনে আমি একটুখানি অনুমতি নিয়ে নিচ্ছি। এতদিন আমি সবাইকে আপনি আপনি করে বলেছি, এতে মনে হচ্ছে এক্সপ্লোরার রয় পরিবারের সদস্যদের সঙ্গে একটা দূরত্ব মনে হচ্ছে। তাই আপনাদের সবার অনুমতি নিয়ে আজকে থেকে কিন্তু আমি আপনিটা বাদ দিয়ে সবার সঙ্গে তুমি করে কথা বলবো। কি রাজি তো? ঠিক আছে, চলুন। সামনে আমার বন্ধু অপেক্ষা করছে। ওই তো আকাশ চলে এসছে। আকাশ যাচ্ছে এবার আমাদের সঙ্গে। এই হচ্ছে আমার বন্ধু কাম ভাই আকাশ। আকাশ থাকে হচ্ছে শ্রীরামপুর। এখন আমরা দুজন যাচ্ছি, আবার দুজন দেখা হবে হচ্ছে কলকাতা স্টেশনের ভেতরে। ওই তো রয়েছে দুজন, এই যে চলে এসেছে। এই হচ্ছে প্রীতম, আর এই হচ্ছে শিব শঙ্কর। কি ভাই, ঠিক আছে? একদম 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 অসাধারণ জার্নি হতে চলেছে এটা একটা, এবং অসম্ভব লেভেলের মজা করবো আমরা সবাই মিলে। একদম, সব বাইকে করে। ও জমবে। এই প্রবল গরমে আকাশ প্ল্যাটফর্মে ঢুকেই 1 লিটার ঠান্ডা জল খেয়ে নিল। পুরো এই ট্রিপটার কেশিয়ার তৈরি করা হয়েছে আকাশকে। যা খরচ হবে সব আকাশ করবে। হ্যাঁ, এবারে তারপরে আমাদের সবার মধ্যে ভাগ হবে, প্রতিদিনেরটা প্রতিদিন ভাগ হয়ে যাবে। কারণ এক হাতে খরচ করলে খরচের হিসেবটা ঠিক থাকে, তাই কি না? একদম, এটা আমি নতুন শিক্ষা পেয়েছি, আমি এটাই ব্যবহার করি। আমাদের গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটি সকালবেলা ছাড়ে বলে তুলনামূলক ভিড় কম থাকে। এই ট্রেনটা প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমরা আমাদের নির্দিষ্ট কোচে উঠে পড়লাম। আমাদের কিন্তু সিটিং রিজার্ভেশন করা রয়েছে। ঠিক 9:05 ট্রেনটি ছাড়ল। ট্রেন তো ছেড়ে দিল। প্রতিবার নর্থ বেঙ্গল গেছি, রাত্রে ট্রেনে উঠেছি আর ভোরবেলা গিয়ে পৌঁছেছি, কিন্তু এই যে সুন্দর একটা ট্রেন যাত্রা, এটা কোনো সময় না উপভোগ করা হয়নি। এটা রাত্রেবেলা ঘুমোতেই কেটে যেত। তাই এবারে ঠিক করেছি আমরা 4 জনে মিলে দিনের বেলা টিকিট কাটলাম, সন্ধ্যে 7টায় গিয়ে পৌঁছবো। সারাটা দিন এই যে ট্রেনের জার্নিটা, এটা উপভোগ করব। আমি যেহেতু ট্রেনের ব্লগ একদম করিই না, তবু এই ট্রেনটাতে চেষ্টা করব যতটা যা পারা আমি দেখানোর চেষ্টা করছি। ট্রেনটি দমদম হয়ে বালির ব্রিজ দিয়ে হাওড়া কর্ড লাইন ধরে সোজা বর্ধমান।
বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন রুট ধরে এগিয়ে চলল। বর্ধমান ছাড়তেই ট্রেনের পরিবেশটাই আরও সুন্দর হয়ে গেল। ট্রেনের বাইরে গ্রাম বাংলার জনজীবন দেখা আর এই রকম গান শুনতে শুনতে আমাদের চলতে থাকা। ট্রেন যাত্রাটা এইটুকু সময়ের জন্য বেশ সুন্দর হয়ে উঠেছিল। এইভাবে একটার পর একটা স্টেশন পেরিয়ে দুপুরবেলা ফারাক্কা ব্রিজ পেরোলাম। আমি এই প্রথম দিনের বেলা ফারাক্কা ব্রিজ পেরোলাম। যেতে যেতে গঙ্গার অপরূপ সৌন্দর্যের সাথে দেখলাম কিভাবে গঙ্গার জলকে ধরে রাখা হয়েছে। এইভাবেই মালদা টাউন ছাড়িয়ে বাইরের পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চললাম। তোমাদেরকে বলে রাখি, কলকাতা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই হলদিবাড়ি এক্সপ্রেস মাঝে মাত্র 7টা স্টেশনে দাঁড়ায়। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। সন্ধে 6:50 ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলো। এই হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে আমি কখনো বলবো না যে চেয়ার কারে আসার কথা। তোমরা যে যখনই আসো না কেন, তোমরা যদি এই হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে আসো তবে কিন্তু টার্গেট নেবে অবশ্যই করে একটা বার্থের ব্যবস্থা করে নিতে। উইদাউট বার্থ এই এতটা লম্বা জার্নি খুব কঠিন, খুব কঠিন। এবারে যে জার্নিটা হলো এটা সত্যিই কষ্টদায়ক হলো। যাই হোক, এটা আমারও অভিজ্ঞতা ছিল না, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করে দিলাম তোমাদের কাছে। চলো এখন প্ল্যাটফর্ম থেকে বেরোনো যাক। এবারে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আর কিচ্ছু ভালো লাগছে না, প্রচণ্ড খিদে পেয়েছে। কি আকাশ? এখন খেতে হবে, সবার প্রথম আগে কিছু হোক খেতে হবে। আমরা একটু চাউমিন খেয়ে নিলাম। এই চা খেয়ে এখন যাব হচ্ছে বাইকওয়ালা ভাইয়ার কাছে, কারণ কালকে আমরা ওখান থেকে বাইকটা নেব। আমার সব বন্ধুবান্ধবের থেকে খবর নিয়েছি, এই এনজিবির থেকে একটু দূরেই আছে বাইকওয়ালা ভাইয়া। ওর কাছ থেকে বাইক নিলে খুব নিশ্চিন্ত মনে ঘোরা যায়, বাইকে কোনো প্রবলেম থাকে না। তাই জন্য আমরা ওখান থেকে বাইক ভাড়া নেব। বাইক ভাড়া নিয়ে তারপরে কালকে বেরিয়ে যাব প্রথমেই দার্জিলিং। আজকে রাত্রে তো এই এনজিবিতেই থাকবো। এখন আগে বাইকওয়ালা ভাইয়ার কাছে যাই, ওরই আশপাশে কোনো হোটেল পেয়ে যাব, ওখানেই থাকবো ঠিক করেছি। চলো এবারে স্টেশন চত্বর থেকে একটা টোটো নিয়ে চললাম ইস্টার্ন বাইপাসের কাছে আশিগড় মোড়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাইকওয়ালা ভাইয়ার কাছে। ঢুকে তো আমি অবাক হয়ে গেছি এখানকার স্টক দেখে। কি আকাশ? অনেক 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 স্টক, সমস্ত রকম বাইক আছে, সমস্ত রকম স্কুটি আছে। বিশেষ করে পাহাড়ে চলতি পথে যেসব বাইকগুলো দরকার সেগুলো, যেমন স্কুটির মধ্যে এনটক হাডি গাড়ি, তারপর হিমালয়ান, রয়্যাল এনফিল্ড, বিভিন্ন রকমের গাড়ি। চলো তাহলে একটুখানি গিয়ে কথাবার্তা বলে নিই। আর আগে চুজ করে নাও তো তুমি কোন গাড়িটা নেবে। দেখে নাও। সত্যি আমার কিন্তু ধারণাই ছিল না যে এত গাড়ি থাকবে। এবারে একটু কথাবার্তা বলে নিই, কি খরচ আছে, প্রতিদিনের ভাড়া কত, দেখা যাক। আমি সরাসরি চলে এলাম এখানকার মালিকের কাছে। আচ্ছা, এখানে স্কুটি থেকে শুরু করে কি রেট আছে? স্কুটির দাদা রেট আছে 700 টাকা, যেটা 24 ঘন্টার জন্য। আপনি যদি রেন্ট করেন তাহলে যেটাকে একদিন বলা হয়, আমাদের ফ্যাসিলিটিটা আছে 24 ঘন্টা, ওইটা হচ্ছে 700 টাকা আপনাকে আসবে। আর সেকেন্ড ক্যাটাগরি?
আপনি যদি বাইকের মধ্যে যান তাহলে দুইটা ক্যাটাগরি আছে, একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, একটা প্রিমিয়াম ক্যাটাগরি। তো স্ট্যান্ডার্ডের যদি দেখছেন তাহলে 1000 থেকে 1200 অবধি প্রাইস থাকে, আর প্রিমিয়ামের রেঞ্জটা হচ্ছে 1300 থেকে 1500 অবধি থাকে। তার মধ্যে অনেকে ভ্যারাইটি আছে। বাইকওয়ালা ভাইয়াতে আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি 100টার উপরে ভেহিকেল আর 25 উপরে মডেলস আছে। তো আপনার নিজের মতন যে কোনো আপনি চাইবেন, যেরকম মডেল চাইবেন আপনি পেয়ে যাবেন এখান থেকে। আচ্ছা, এমনি স্ট্যান্ডার্ড বাইকের মধ্যে কি কি মডেল থাকছে? আপনি পেয়ে যাবেন এখান থেকে টিভিএস আপাচি, যেটা 160 RTR 4B ও মডেলটা আছে, 200 RTR 4B ওটা পেয়ে যাবেন। তার ছাড়া রাইডার আছে, NS পালসার আছে, পালসার 220 আছে, অ্যাভেঞ্জার 160 পেয়ে যাবেন, অ্যাভেঞ্জার 220 ক্রুজ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির মধ্যে। আর যদি আপনি প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে দেখবেন তাহলে রয়্যাল এনফিল্ডের মধ্যে সব মডেল পাচ্ছেন, যেরকম কি ধরুন ক্লাসিক 350 আছে, সিগনাল আছে, রিবন আছে, হান্টার, মিটিওর, থান্ডারবার্ড, হিমালয়ান, এগুলো সব মডেল আপনি পেয়ে যাবেন। আর তার ছাড়া আপনি হিরোর এক্সপালস মডেলটা ওটাও পেয়ে যাবেন, KTM ডিউক মডেল ওটাও পেয়ে যাবেন, জাভা পেরক মডেল পেয়ে যাবেন। এগুলো সব কিছু আপনার জন্য এখানে আছে। আকাশ রয়্যাল এনফিল্ডের হিমালয়ান মডেলের একটা গাড়ি পছন্দ করলো। কি ঠিক আছে? দারুণ লাগছে। আমাদের আগামী 7 দিনের বাহন আমরা পেয়ে গেছি, কালকে সকাল সকাল বেরোবো একদম। কিন্তু দেখা গেল সেটা অনলাইনে আগে থাকতেই বুক করে রাখা আছে, তাই সেটা পেলাম না। হিমালয়ান জানলাম এখানে অনলাইনেও আগে থাকতে গাড়ি বুক করে রাখা যায়। এরপরে আমরা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেলের একটা গাড়ি পছন্দ করলাম। প্রীতম এবং শিবশঙ্কর পছন্দ করলো স্কুটির এন্টর মডেল। রাত্রে থাকার জন্য কি ব্যবস্থা আছে বলুন তো? আশপাশে কোনো হোটেল একটু লো বাজেটের মধ্যে? ওকে, যেহেতু আপনি ইস্টার্ন বাইপাসে আসছেন, এখানে অনেকেই হোটেল অ্যাভেলেবেল আছে, মোটামুটি মিডিয়াম রেঞ্জতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিন্তু বাইকওয়ালা ভাইয়া নিয়ে আসে আপনার জন্যই একটা স্পেশাল থাকার ফেসিলিটি, যেটাকে বলে হোটেলওয়ালা ভাইয়া। এই ব্র্যান্ডের নামে আমরা কিন্তু এইখানেই থাকার ব্যবস্থা দিয়ে দিচ্ছি। তো আমাদের নিজস্ব কাস্টমার অনেকে রিকোয়েস্ট করে, তো ওনার জন্য অনেকে আছে যারা নাইটতে নামায়, ধরুন রাত্রি 3টার দিকে আসলেন বা আর্লি মর্নিং আসলেন ফ্রেশ নেবার জন্য, তো ওটার জন্য আমাদের নিজস্বই ফেসিলিটি আছে, যেটার নাম হচ্ছে হোটেলওয়ালা ভাইয়া, যেখানে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন অনলি 299 প্রাইসে। তো ওখানে আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি ওখানেও চাইলে থাকতে পারেন। ও ফ্যাসিলিটিটা শুধু 299 দিয়ে, এসি ফ্যাসিলিটি আছে, ওয়াইফাই আছে 24/7, রিসেপশনিস্ট আছে, পার্কিং ফ্যাসিলিটি আছে, ওয়াশরুমও আছে। তো সব কিছু মিলিয়ে শুধু 299 দিয়ে আপনি থাকতে পারেন। তো 299 পার হেড? পার হেড পার ডে 24 আওয়ার্স। আপনি যে কোনো যে টাইমে ঢুকবেন নেক্সট পরের দিন ওই টাইম অবধি আপনি থাকতে পারেন। বাহ বাহ বাহ, তাহলে তোমরা দেখলেই তো এখানে রেট অনেকটাই কম পাচ্ছি আর ফেসিলিটি অনেকগুলোই আছে। যাক, আজকে তাহলে আর বাইরে হোটেল খুঁজতে যাব না, এই বাইকওয়ালা ভাইয়ার যে জায়গাটা রয়েছে ওখানেই আজকে আমরা থেকে যাব। তাহলে চলো এখান থেকে বেরোনো যাক, তোমাদেরকে গিয়ে দেখাই অনেক কীরকমভাবে থাকতে পারবো। আর ভীষণ ক্লান্ত লাগছে, গিয়ে ফ্রেশ হতে হবে। চলো তাহলে। এই বাইকওয়ালা ভাইয়ার পাশেই রয়েছে হোটেলওয়ালা ভাইয়া। এখানে ডরমিটরিতে থাকার ব্যবস্থা। পুরো ঘরটাই শীততাপ নিয়ন্ত্রিত। প্রতি কটা বেডে পর্দা লাগানো। বেডের পাশে চার্জিং পয়েন্টও রয়েছে। বেডগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আজকে রাতের আমাদের আস্তানা। লাগেজ রাখার জন্য প্রত্যেকের আলাদা আলাদা লকারের ব্যবস্থা। ডিনারের জন্য চলে এলাম পাশে আশিগড় মোড়ের একটা হোটেলে। 70 টাকা একটা থালি নিলাম, যার মধ্যে ভাত ছাড়াও 7টি পদ রয়েছে, আর ডিম কারির জন্য এক্সট্রা 20 টাকা। তিতো দিয়ে ফার্স্টে ব্যাপক খেলাম, ব্যাপক। রান্নাবান্না খুব ভালো ছিল, মানে সারাদিন তো ভাত পেতে পারেনি, পুরো ক্লান্তিটা কেটে গেল এখানকার ভাত খেয়ে। এবার যাওয়া যাক হোটেলে গিয়ে, এখন রেস্ট নেব। রাতে এসে সোজা ঘুম। ওফ, এখন বাজে সকাল 10:45। এই ডরমিটরি ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি, এরপরে বাইকটা নিতে হবে। তাহলে চলো যাওয়া যাক। ঢুকে পড়লাম বাইকওয়ালা ভাইয়ার দোকানে। বাইক নেওয়ার জন্য সমস্ত অফিসিয়াল কাজকর্ম করতে করতে
জানতে পারলাম অনলাইনে বুকিংয়ের প্রসেসটা। অন্যটা ভেহিকেল আছে তাই তো? বাইকওয়ালা ভাইয়ার নিজস্ব অ্যাপে বুকিং হয়। পেয়ে যাবেন। এটা হচ্ছে লিস্ট অফ বাইকওয়ালা ভাইয়ার এই অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন। দারুণ এটা। তো এক্স্যাক্টলি এগুলো হচ্ছে মানে লাইভ ইনভেন্টরি। আর নিচের দিকে যদি যাবেন তাহলে দেখবেন সোল্ড আউট হয়ে গেছে। দেখেন এগুলো সব হচ্ছে বুক হয়ে গেছে, তো ওই জন্য দেখাচ্ছে সোল্ড আউট। দেখুন এইগুলো সব মানে সিটিতে চলে এসেছে। আপনি ওখানে পাটনা যাবে, পাটনারেও বাইকওয়ালা ভাইয়া আছে, গুয়াহাটি আছে, সিমলা আছে, কলকাতা আছে, দার্জিলিং আছে, শিলিগুড়ি আছে। তো এগুলো সব হচ্ছে সিমলাতে আছে। এখনও মানে এগুলো সব যে মানে আমি আপনাকে শুধু ভারবালি বলে দিলাম যে প্যান ইন্ডিয়া পুরো আসছে বাইকওয়ালা ভাইয়া। যে কোনো লোকেশন, আপনি কালকে গোয়া যান, উটি যান, আপনি কাশ্মীর যান, পুরো কন্যাকুমারী যান, সব জায়গাতে বাইকওয়ালা ভাইয়ার আউটলেট আসছে। অলরেডি 6টা লোকেশন হয়ে গেছে, আর 2-3 মাসের মধ্যে আপনি দেখবেন প্যান ইন্ডিয়াল কভারেজ আপনি চলে এসেছে। এখানে যোগাযোগের ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোনেও যোগাযোগ করে নিতে পারবেন। আকাশ গাড়ি নিয়ে বেরিয়ে গেল টেস্ট ড্রাইভের জন্য। এদের অনরোড টেকনিক্যাল সাপোর্ট কিন্তু খুব ভালো। গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে সেখানেই টেকনিক্যাল টিম পৌঁছে যায় বলে জানতে পারলাম। ঠিকঠাক গাড়ি? आकाश सेटिस्फाइड? भैया अभी गाड़ी लेके आया? जी अभी लेके आया। सर्विस क्या? सर्विस बहुत बेस्ट है, बहुत चीप एंड बेस्ट है। और यहाँ पे सपोज जैसे आप बाइक दे रहे हैं, उसका रिपेयर होके फिर दोबारा देता है बाइक, तो बहुत बेस्ट कंडीशन में बाइक मिलता है यहाँ पे। और चीप एंड बेस्ट में क्वालिटी भी बहुत अच्छा, ब्रेकिंग सिस्टम, ये मतलब वो क्या बोलते हैं उसको, मतलब ये टायर वायर सब ग्रिप व्रिप सब अच्छे मिलते हैं। थैंक यू। এবারে আমাদের লাগেজ বেঁধে নেওয়া হলো। পাহাড়ে তো প্রচুর ঘুরেছি এতদিন ধরে, তবে জীবনের প্রথম আমি পাহাড়ে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি। এবারে আমাদের গাড়ির সারথি হচ্ছে এই যে আকাশ, মানে খুব ভালো গাড়ি চালায়, ওর ভরসাতেই বেরিয়েছি একদম পুরোপুরি। চলো তাহলে বেরোনো যাক, তোমাদের সবাইকে দেখাবো। আর বাইক নেওয়ার কারণ হচ্ছে যেখানে খুশি সেখানে দাঁড়াবো, আনন্দ করব, প্রকৃতিকে দেখবো। কি আকাশ? একদম। ভাইয়া চলো টাটা। ওকে দাদা, ভালোভাবে যাবেন, সাবধান হয়ে আসবেন। একদম একদম। হর হর মহাদেব। আমাদের যাত্রা শুরু হলো। কিছুটা এগিয়ে এবারে গাড়িতে তেল ভরে নেওয়া হলো। এবারে আমাদের গাড়ি ছুটে চলল পাহাড়ের দিকে। পেছনের গাড়িতে শিবশঙ্কর আর প্রীতম আসছে। কিছুটা এগোতেই রাস্তার পাশে চায়ের বাগান শুরু হলো, আর পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। আমরাও এগোতে থাকলাম এই পথ ধরে। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 8 কিলোমিটার রাস্তা আসার পর পৌঁছলাম শুকনা মোড়ে। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটা টয় ট্রেন যে পথে দার্জিলিংয়ের দিকে গেছে, এই রাস্তাটা সেই দিকে গেছে। আর আমরাও দার্জিলিংয়ে যাব বাঁ দিকের রাস্তা ধরে। এই রাস্তাটা তুলনামূলক কম ডিস্টেন্সের, অর্থাৎ সময় কম লাগবে। এরপরেই রাস্তার দুদিকে চা বাগানকে দেখতে দেখতে এগোতে থাকলাম। এই পথে যেতে অনেক জায়গায় কিন্তু চা বাগান দেখতে পাবো। আকাশ আর আমি দুজনে মজা করে যেতে যেতে দূরে পাহাড়কে দেখতে পেলাম। তখন আমাদের দুজনের মধ্যেই চরম এক উত্তেজনা কাজ করছে। আর এই দিকের রাস্তা দুর্দান্ত, গাড়ি চালাতে কোনো বেগ পেতেই হচ্ছে না। পুরো রাস্তায় আমাদের দুটো বাইক ছাড়া আর কোনো গাড়ি চোখে পড়ছে না। দেখতে দেখতে আমরা দার্জিলিং গেট পেরিয়ে এলাম। আর এরপরেই পড়ল টোল প্লাজা। এই টোল প্লাজাতে 2 চাকার জন্য কোনো রকম টোল লাগে না। এরপরেই আমরা আস্তে আস্তে
পাহাড়ি পথে চলতে শুরু করলাম। যত পাহাড়ের ওপর দিকে উঠছি, এখানকার বাড়িঘরদোরগুলো আস্তে আস্তে পাল্টে যেতে শুরু করলো। চারদিকে সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে আমরা পাহাড়ি পথে ওপর দিকে উঠতে থাকলাম। আজ আমরা প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দেব। এইভাবেই চলতে চলতে বাবারে বাবা, এই রোহিণীটা ক্রস করেই তারপরে এখন আসলাম একটা জায়গায় খাওয়া দাওয়া করব। আজ সকাল থেকে শুধু চা খেয়েছি আর কিচ্ছু খাওয়া হয়নি। এই বাইকে করে ঘোরার মজা করতে করতেই আর খাওয়ার কথা ভুলে গেছি। না, এখন একটুখানি খেয়ে নিই। চলো দেখা যাক সামনে কি পাওয়া যায়। আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম তার আশপাশের পরিবেশটা ঠিক এই রকম। চলো আকাশ ঢোকা যাক, চলো 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 ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। চাউমিনের অর্ডার দিয়ে দিলাম। কতক্ষণ বাদে খাচ্ছি বলো? এই আমাদের খাবার এসছে এইরকম গরম গরম এগ চাউমিন, এটাই আমরা প্রথম খাচ্ছি। আপাতত খাই, এরপরে দেখা যাক কি খাওয়া যাবে রাস্তায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আবারও পথ চলা শুরু। এই পথে চলতে চলতে চারদিকের প্রকৃতি সবাইকে মুগ্ধ করবে। আর এই সুন্দর রাস্তায় আমাদের গাড়ি গড়গড় করে এগিয়ে চলেছে। এই জার্নির আলাদা এক মজা, আলাদা এক রোমাঞ্চকতা। পুরো 360 ডিগ্রি ভিউ, যেদিকেই তাকাও না কেন সব দিক মন খুলে দেখে নেওয়া যাবে। যত উপর দিকে উঠছি এই দিকে সৌন্দর্য আরোই বেড়ে চলেছে। পাহাড়ের ঢাল জুড়ে শুধুই চা বাগান আর চা বাগান। আমাদের বাদিকে পাহাড়ের ঢালে ওই যে ছোট ছোট ঘরগুলো, এখান থেকে ছোট্ট দেশলাই বাক্সের মতন লাগছে। অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমি আর আকাশ মজা করতে করতে এগিয়ে চলেছি। আর সামনে প্রীতম আর শিবশঙ্কর, তাদের লাফালাফি যেন আরো বেশি। কিছু দূর চলতেই সামনে সবুজে ঘেরা একটা সুন্দর জায়গা পড়ল। এই আমরা এখন এসে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। কি সুন্দর একটা ভিউ পয়েন্ট, তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তাই জন্য গাড়ি থেকে নেমেই পড়লাম। অপূর্ব লাগছে এই জায়গার থেকে চারদিকে পাহাড়টা দেখতে। এখান থেকে রাস্তাটা পুরো ইউটার্ন করে ওপর দিকে উঠে পড়েছে। আর সামনের ঢেউ খেলানো পাহাড়গুলো আস্তে আস্তে সিঁড়ির মতন নিচের দিকে নেমে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে বলো তো। আমরাও এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এরপরে আবার বাইকে বসা। পথ চলতে চলতে সামনের ভিউ দেখে যেরকম ভালো লাগছিল, আবার মনে মনে ভাবছিলাম আমাদের তো সামনে ওই উঁচু পাহাড়টার মতন কতগুলো পাহাড়কে ডিঙিয়ে যেতে হবে। মনে একরাশ আনন্দ আর উদ্দীপনা নিয়ে এই সব ভাবতে ভাবতেই একের পর এক বাঁক ঘুরে এগিয়ে চললাম। সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই রাস্তাটা যেন সোজা গিয়ে আকাশে মিশে গেছে। কি অদ্ভুত সুন্দর লাগছে। আরো কিছু দূর এগোতেই পাহাড় নতুন রূপে আমাদের কাছে ধরা দিল। দেখো, সামনের এই আঁকাবাঁকা পথে একটার পর একটা মোড় ঘুরতেই প্রতিকটা বাঁকে প্রকৃতি আমাদের নতুন নতুন ফ্রেমে ধরা দিচ্ছে। আর প্রতিকটা ফ্রেমই যেন ক্যানভাসে আঁকা ছবি। পাহাড়ের ওপর থেকে নিচের দিকের রাস্তাগুলো দেখার মতো। আর সামনের দিকের এই রকম সৌন্দর্য, এর জন্যই তো পাহাড়ে বারে বারে ছুটে আসা। কি তোমরা কি বলো? আজকের এই যাত্রাপথ তোমাদের কিরকম লাগছে
অবশ্যই কিন্তু একটা মতামত জানিও কমেন্ট বক্সে। আমি অপেক্ষা করে থাকবো তোমাদের এই মতামত পাওয়ার জন্য। দেখতে দেখতে আমরা কার্শিয়াংয়ে চলে এলাম। বাদিকে রয়েছে টয় ট্রেনের কার্শিয়াং স্টেশন। আমরা কার্শিয়াং বাজারের মধ্যে দিয়ে এগিয়ে এলাম। এবারে আরও কিছুটা এগিয়ে একটা ফাঁকা জায়গায় আমরা দাঁড়ালাম একটু রেস্ট নেব বলে। আমরা এই পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার চলে এসেছি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার চলা শুরু। এবারে যত উপর দিকে উঠছি আস্তে আস্তে কিন্তু গায়ে ঠান্ডা লাগতে শুরু করলো। যতক্ষণ রাস্তায় রোদ পেয়েছি ততক্ষণ কিন্তু কোনো অসুবিধা হয়নি, কিন্তু বিকেল হতেই ঠান্ডাটা বেশ গায়ে লাগতে শুরু করলো। আকাশ এবার আমাদের গাড়ির চাকার গতি বাড়িয়ে দিল, আর আমরাও মজা করতে করতে এগিয়ে চললাম। এরপরে আমরা সোনাদাকে পেরিয়ে এগিয়ে চললাম। সোনাদা বেশ জমজমাট একটা এরিয়া। এরপর আমাদের লক্ষ্য হলো ঘুম। দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার মতন। সোনাদা পেরোতেই রাস্তার পরিবেশটা সম্পূর্ণভাবে পাল্টে গেল। পথের দুধারে বড় বড় পাইন গাছগুলো যেন আমাদেরকে ওয়েলকাম জানাবে বলেই দাঁড়িয়ে আছে। হালকা দিনের আলোয় তখন এখানে এক মায়াবী পরিবেশ লাগছিল, অপূর্ব। আমরাও সেই পরিবেশকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। চলতে চলতে আমরা ঘুম স্টেশনের কাছে চলে এলাম। স্টেশনকে বাদিকে রেখে ডান দিকের পার্কিংয়ে গাড়ি পার্ক করা হলো। এই এখন বাজে বিকেল ৪:০৫। ঘুম স্টেশনে এসে গেছি। এখানে এসেই দেখা পেলাম দার্জিলিংয়ের গর্ব, সেই স্টিম ইঞ্জিনে টানা টয় ট্রেনের। তখন স্টিম ইঞ্জিনটা চলা শুরু করার জন্য সমস্ত রকমভাবে তৈরি করা হচ্ছে। এই ঘুম স্টেশনটি 1881 সালে তৈরি করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2258 মিটার। কিছুক্ষণের মধ্যেই স্টিম ইঞ্জিনটা চলে এলো। তারপরেই ইঞ্জিনটা কোচের সঙ্গে লাগানো হলো। এরপর তার যাত্রা শুরু হলো। এবারে আমরা ঘুম স্টেশনের পাশে মিউজিয়াম দেখলাম। আবার গাড়িতে উঠে বসলাম। আর মাত্র ৮ কিলোমিটার বাকি এখান থেকে দার্জিলিং পৌঁছতে। মেঘলা ওয়েদার, জানি না কি হবে। যদি আজকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয় তো ভালো, তাহলে কালকে কিন্তু আমরা টাইগার হিল যেতে পারবো। দেখা যাক কি হয়। চলো তাড়াতাড়ি করে দার্জিলিং যাই। ওখানে আমাদের জন্য হোটেল থেকে ফোন এসেছিল, আমরা খাবো কিনা, ওখানে গিয়ে আমরা আবার লাঞ্চ করব। এবারে চললাম দার্জিলিংয়ের দিকে। বেশ কিছুক্ষণ পর
ঢুকে পড়লাম দার্জিলিংয়ে। দার্জিলিং জিপ স্ট্যান্ড ও মার্কেট পেরিয়ে ম্যালের দিকে এগোলাম। এবারে ম্যালকে বাঁদিকে রেখে আরও কিছুটা ওপর দিকে উঠে পড়লাম। এখন বাজে 6:24। এসে পৌঁছলাম আমাদের হোমস্টের কাছাকাছি। দার্জিলিংয়ে হচ্ছে আমরা থাকবো আজকে লং ভিউ হোমস্টেতে। এই গাড়ি পার্ক করে রাখা হলো, যাই সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই। চলো তোমরাও। ঢুকে পড়লাম হোমস্টেতে। সঙ্গে সঙ্গেই রুম পেয়ে গেলাম। আগে থাকতেই আমাদের বুক করা ছিল। এই হলো আমাদের আজ রাতের আস্তানা। রুমটা বেশ বড়। কিং সাইজের একটা ডবল বেড খাট রয়েছে। এছাড়াও টিভি এবং একটা টেবিল সহ দুটো চেয়ার রয়েছে। গিজার লাগানো অ্যাটাচ টয়লেটও রয়েছে। টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুক্ষণ বাদে ঘরেই লাঞ্চ চলে এলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা এবং ডিমের কারি। তো ফাইনালি আমরা সন্ধে 7:30টার সময় আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। এই এখন লাঞ্চ কমপ্লিট করে যাচ্ছি ম্যালের উদ্দেশ্যে। ম্যালে গিয়ে একটু ঘুরে আসি। তাহলে চলো যাওয়া যাক। আজ এখানেই শেষ করলাম। আগামী পর্বে থাকবে 2 দিন দার্জিলিংয়ে থাকার গল্প। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।